মহানগরের মাছুয়াপাড়ার একটি বাড়ি থেকে রংপুর জেলা স্কুলের সাবেক শিক্ষক, তার স্ত্রী ও তাদের 2 সন্তানের মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত 4 জন হলেন অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী, ছেলে আয়ুষ চক্রবর্তী ও মেয়ে আগামী চক্রবর্তী। পুলিশ জানায়, পরিবারের সদস্যদের নিয়ে ভবনটির 2য় তলায় থাকতেন গণপতি চক্রবর্তী। শনিবার দিবাগত রাত 8:30টার দিকে তাদের মরদেহের সন্ধান পায় এলাকাবাসী। পুলিশের ধারণা, ডাকাতির পর তাদেরকে হত্যা করা হয়েছে। এটা পরীক্ষা নিরীক্ষা করে বলা যাবে কতদিন আগের, তবে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে ডিকম্পোজিশন দেখে মনে হয় 3-4 দিন আগের। আপাত দৃষ্টিতে আমি যেটা পেলাম এখানে, তাদের বৈদ্যুতিক সংযোগটা বিচ্ছিন্ন এবং পারিপার্শ্বিকতা, ভিতরের যে অবস্থা, তাতে আমার মনে হয়েছে, প্রাথমিকভাবে আমি মনে করছি এটা ডাকাতির ঘটনা। গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশের বিভিন্ন কলকারখানায় উৎপাদন ব্যাহত হচ্ছে। এরই মধ্যে বেশ কিছু প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে। বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম গতকাল বলেছেন, গ্যাসের অভাবে সারা দেশে 3 শতাধিক কারখানা আংশিক বা পুরোপুরি বন্ধ হয়ে গেছে। এ বিষয়ে জানাতে নারায়ণগঞ্জ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী গৌতম সাহা। কথা বলবো তার সঙ্গে। গৌতম, গ্যাস বিদ্যুৎ সংকট নারায়ণগঞ্জের শিল্প কারখানায় কি প্রভাব ফেলছে, জানাবেন বিস্তারিত। চলমান যে গ্যাস সৃষ্ট সমস্যা রয়েছে, সেই সমস্যার কারণে যে পোশাক কারখানাগুলিতে উৎপাদনে ব্যাপক প্রভাব কিন্তু এখানে লক্ষ্য করা যাচ্ছে। ইতিমধ্যেই বিকেএমই যে বিষয়টি জানিয়েছেন, এবং গ্যাস সংকটের কারণে তাদের উৎপাদন প্রায় 50 থেকে 60% কমে নেমে এসেছে বলে তারা জানিয়েছেন, যার কারণে বিকেএমইর আওতাধীন যেই সব পোশাক কারখানাগুলি রয়েছেন, সেই সেক্টরের প্রায় 3 শতাধিক পোশাক কারখানা কিন্তু ইতিমধ্যে আংশিক এবং পুরোপুরি অনেকটা বন্ধ হয়ে গেছে বলে তিনি কিন্তু জানিয়েছেন। এবং সেই সাথে এই উৎপাদন সাথে জড়িত যেই গ্যাস দিয়ে পরিচালিত যে উৎপাদন কারখানাগুলি রয়েছে, আমি এখন নারায়ণগঞ্জের যে কারখানাটি রয়েছে এসিলেন যে নেটওয়ার্কের যে কারখানাটি রয়েছে পোশাক কারখানায়, এখানে আমি ওয়াশিং যে ডিপার্টমেন্টটি রয়েছে সেখানে রয়েছি। এইখানে যে গ্যাস দিয়ে পরিচালিত যে তাদের ডিপার্টমেন্টটি রয়েছে ওয়াশিং এর, সেই গ্যাসের কারণে এটা কিন্তু বিগত কয়েকদিন যাবৎ কিন্তু বন্ধ রয়েছে তাদের উৎপাদন, এবং উৎপাদন বন্ধ থাকার কারণে তারা কিন্তু সময় মতো যে শিপমেন্টটা দিতে পারছেন না, কয়াদেশ রয়েছে সেটা দিতে পারছেন না বলে জানিয়েছেন। সেই সাথে শ্রমিকরা কিন্তু এখানে অলস সময় পার করছেন। তবে মালিকরা বলছেন, তাদের কিন্তু যে শ্রমিকদের বেতনের চাকা এবং খরচের চাকা কিন্তু তাদের চলমান রয়েছে, এবং তারা কিন্তু উভয় সংকটে শঙ্কিত হচ্ছে। শ্রমিকদের সময় মতো বেতন দিতে পারছেন না, এবং যে তাদের ঋণের প্রক্রিয়া রয়েছে, সেই বিষয়গুলি কিন্তু তারা বলছেন। এই নারায়ণগঞ্জে প্রায় 1000-এর মতো কিন্তু পোশাক কারখানা রয়েছে, নিটিং, ডাইং এবং গার্মেন্টস যে সেক্টরগুলি রয়েছে, এই পোশাকগুলির ভিতরে যেগুলো রয়েছে গ্যাস চালিত, সেই গ্যাস কিন্তু এখন তাদের যে চাপ থাকার কথা 10 থেকে 15 PSI, সেখানে কিন্তু এখানে একেবারে শূন্যের কোঠায় অনেকাংশে কিন্তু নেমে আসছে, যার কারণে তারা বিকল্প উপায়ে কিছুটা উৎপাদন চালু রাখার চেষ্টা চালাচ্ছে। তবে সেটা কিন্তু ব্যয় সাফল্য হওয়ার কারণে কিন্তু সেটাও কিন্তু তারা এখন বন্ধ রাখছে। তবে সবকিছু মিলিয়ে এখন পর্যন্ত নারায়ণগঞ্জের যে সৃষ্ট যে পোশাক কারখানায় উৎপাদন ব্যাহতের যে বিষয়টি চরম আকারে ধারণ করছেন, সেটার উত্তরণের উপায় কিন্তু সকলে মিলে খুঁজছেন, এবং সরকারের কাছে তারা কিন্তু বিভিন্ন দাবি কিন্তু তারা জানিয়েছেন। ইতিমধ্যে আমরা যে বিষয়টি দেখেছি, বিকেএমইর যে মালিকানাধীন যে পোশাক কারখানা রয়েছে, গতকালও কিন্তু তারা কিন্তু যে বিষয়টি জানিয়েছেন, তাদের যে এই উৎপাদন ব্যাহত হচ্ছে গ্যাস সমস্যার কারণে, তারা 6 দফা 6টি দাবি কিন্তু তারা জানিয়েছেন। এর মধ্যে রয়েছে যে গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখার বিষয়টি, এবং তারা আরেকটি সংকটের বিষয় কিন্তু জানিয়েছেন, সেটা হলো সিএনজি থেকে যে তারা গ্যাসটি নিচ্ছিলেন, সেটি কিন্তু তিতাস কর্তৃপক্ষ বন্ধ করে দিয়েছেন, এবং তিতাস কর্তৃপক্ষ যাতে তাদের কোনো প্রকার বাধা প্রদান না করে, সেই বিষয়টি উৎপাদন সচল রাখার জন্য তাদের সহযোগিতার বিষয়টি জানিয়েছেন। সেই সাথে যে তাদের ব্যাংক ঋণ রয়েছেন, সেটি বাংলাদেশ ব্যাংক তাদের কাছে কোনো প্রকার চাপ প্রয়োগ না করে, এবং সেই সাথে 6টি দাবির ভিতরে এই দাবিগুলো কিন্তু তারা জানিয়েছেন। এবং অবৈধ যে গ্যাস সংযোগ রয়েছে, সেগুলো কিন্তু বিচ্ছিন্ন করে যে এই পোশাক কারখানা যেগুলো রয়েছেন, শিল্প প্রতিষ্ঠানে গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখার বিষয়টি তারা কিন্তু জানিয়েছেন, এবং সরকারের কাছে তারা দাবি জানিয়েছেন অতি দ্রুতভাবে এই গ্যাস সংকট নিরসনের উপায়ন্তর খুঁজে, এবং সেটা কিন্তু স্বাভাবিক গ্যাস প্রক্রিয়া রাখার দাবি কিন্তু জানিয়েছেন। না হলে কিন্তু যে অর্থনৈতিক চাকা যে সচল রাখার যে পোশাক কারখানা রয়েছে, সেটি কিন্তু অচল হয়ে যাবে একেবারে। ইতিমধ্যেই কিন্তু 300টি যে পোশাক কারখানা বন্ধের বিষয়টি তারা জানিয়েছেন, এবং আরো যে পোশাক কারখানা রয়েছে, ডাইং সেক্টর রয়েছে, এবং সেই সাথে যে নিটিং, স্পিনিং মিল রয়েছে, সেগুলো কিন্তু অনেকটা বন্ধের পথে।
এবং সবকিছু মিলিয়ে তারা কিন্তু এই উত্তরণের পথ খুঁজছেন এবং মালিকরা যে বিষয়টি জানিয়েছেন, আমি কথা বলেছিলাম একাধিক ডাইং মালিকের সাথে, তারা কিন্তু যে বিষয়টি জানিয়েছেন উত্তরণের পথ খুঁজতে তারা কিন্তু উপায়ান্তর পাচ্ছে না। সরকারের বিভিন্ন দিক নির্দেশনা চাচ্ছেন, সরকারকে এই বিষয়ে কিন্তু স্বাভাবিকভাবে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এবং গ্যাস সরবরাহ স্বাভাবিক করে কারখানা সচল রাখার দাবি কিন্তু তারা জানিয়েছেন। এই ছিল আসলে আমার কাছে নারায়ণগঞ্জে গ্যাস সংকটে উৎপাদন ব্যাহত হওয়ার পোশাক কারখানার সর্বশেষ তথ্য। মাস শেষে বেতন মাত্র 1200 টাকা। অবিশ্বাস্য হলেও সত্য, এই সামান্য টাকায় মৌলভীবাজারের চা বাগান প্রাথমিক বিদ্যালয়ে বছরের পর বছর শিক্ষার আলো ছড়িয়ে যাচ্ছেন শিক্ষকরা। জেলার 69টি স্কুলের 9000 শিক্ষার্থীদের পড়ান তারা। সকাল হলেই বই খাতা হাতে স্কুলে ছুটে আসে শিশুরা। ডাক্তার, শিক্ষক কিংবা বড় কর্মকর্তা হওয়ার স্বপ্ন দেখে তারা। আর সেই স্বপ্নের প্রথম পাঠ তৈরি করেন যেসব শিক্ষক, মাস শেষে তাদের হাতে আসে মাত্র 1200 টাকা। আমাদের বেতনটা একটু বাড়লে একটু কি ভালো হয়, এই বেতন তো চলা যায় না, সংসার চালানো টাফ। এই বেতন না থাকার কারণে শিক্ষকরা যথাযথ পাঠদান করতে পারছে না স্কুলগুলোতে। সরকারি নিয়ম অনুযায়ী বিকাল 4টা পর্যন্ত স্কুল চলার কথা থাকলেও এই স্কুলগুলোতে কিন্তু বিকাল 4টা পর্যন্ত পাঠদান করা হয় না, আমরাও পারি না। একীভূত হতো, সরকারি যে জাতীয়করণ হতো, তারা আমাদের অর্থনৈতিকভাবে আমরা আরো উপরের দিকে যেতে পারতাম। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময়ে 1200 টাকা দিয়ে সংসার চালানো যেখানে অসম্ভব, সেখানে বছরের পর বছর একই সম্মানিতে পাঠদান করছেন তারা। প্রতিদিন মাটিতে বসতে হয়, আমাদের মাটিতে বসতে খুব অসুবিধা হয়। আমরা চাই আমাদের বেঞ্চ টেবিল, আমাদের চেয়ার টেবিল দেওয়া হোক। স্কুলের স্যাররা খুব ভালো মতন পড়ায়। সরকারের অনুরোধ করছি আমাদের শিক্ষকদের বেতন বাড়ানো দেওয়ার জন্য। মৌলভীবাজার জেলায় মোট 69টি বেসরকারি চা বাগান প্রাথমিক বিদ্যালয় রয়েছে, যেগুলো বাগান কর্তৃপক্ষ নিয়ন্ত্রণ করে। সরকারিভাবে তাদের শুধু বই দেয়া হয়। সম্প্রতি সরকার চা বাগানের এলাকায় কিছু সংখ্যক বিদ্যালয় জাতীয়করণের উদ্যোগ গ্রহণ করেছেন। হয়তো খুব তাড়াতাড়ি আমরা এর সুফল দেখতে পাবো। টিচারদের সহযোগিতার জন্য আপনাদের যদি কোনো প্রস্তাব থাকে আমাদের কাছে সংশ্লিষ্ট চ্যানেলের মাধ্যমে পাঠাবেন। ইনশাআল্লাহ আমরা যত ধরনের সহযোগিতা করা সম্ভব আমাদের সীমাবদ্ধতার ভিতরে সব সহযোগিতা করার জন্য আমরা প্রস্তুত আছি। চা বাগানের এসব শিক্ষক চান না করুণা, চান শ্রমের ন্যায্য মূল্য ও সম্মানজনক বেতন। যারা প্রজন্মের পর প্রজন্মকে শিক্ষার আলো দেখাচ্ছেন, তাদের জীবনে আলো কবে পৌঁছাবে? কাউসার আহমেদ, দীপ্ত, বার্তাকক্ষ। নদী দূষণ ও নাব্যতার সংকটের চ্যালেঞ্জ নিয়েই ফের ঢাকার চারপাশের বৃত্তাকার নদীপথ সচল করার উদ্যোগ নিয়েছে সরকার। এতে প্রশ্ন উঠেছে, অতীতে শত কোটি টাকা খরচের পর যে প্রকল্প ব্যর্থ হয়েছে, সেই সেবা আবার চালু করলে কী লাভ? বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন BIWTC জানায়, এবার জ্বালানি খরচ কমবে আর ছোট হবে নৌযান। ঢাকার চারপাশের নৌপথ নিয়ে 2 পর্বের ধারাবাহিকের আজ প্রথম পর্ব। বর্তমানে যে বাহনটিতে দাঁড়িয়ে আছে সে বাহনটির নাম ওয়াটার বাস। একটা সময় ঢাকার চারপাশে নদীগুলোতে এই বাসটি চলত, কিন্তু বর্তমানে পুরোদস্তুর এক অকার্যকর বস্তুতে পরিণত হয়েছে। সরকার উদ্যোগ নিয়েছে পুনরায় এই বাস চালু করবে, কিন্তু প্রশ্ন থেকে যায়, পূর্বের এই বাসগুলো কেন বারবার ব্যর্থ হয়েছে এই নৌপথে চলাচল করতে? রাজধানী ঢাকাকে ঘিরে তুরাগ, বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা ও বালু, এই 4 নদ নদী। মনে করা হয় এই নদীপথ ব্যবহার করে যদি ঢাকার চারপাশে বৃত্তাকার নৌযান চলাচল চালু করা যায়, তাহলে ঢাকার ভিতরের সড়কপথে যান চলাচলের চাপ কমবে। সেই ধারণা থেকেই 2004 সালে আশুলিয়া থেকে সদরঘাট পর্যন্ত 2টি ছোট লঞ্চ দিয়ে প্রথম ওয়াটার বাস সেবা উদ্বোধন হয়। যদিও কিছুদিন পর ওই সেবা বন্ধ হয়ে যায়। 2010 সালে MV বুড়িগঙ্গা ও MV তুরাগ নামের 2টি ওয়াটার বাস এই রুটে নামানো হয়। 2014 সালে 2 ধাপে নামানো হয় আরও 10টি, কিন্তু এক পর্যায়ে তা পুরোপুরি বন্ধ হয়ে যায়। ওয়াটার বাস সেবা বন্ধ হওয়ার অন্যতম কারণ যাত্রী ও পর্যাপ্ত ঘাট না থাকা।
তো আমরা নামি দেখা যায় ঠোডায় অথবা মাদুর বাজার, কিন্তু আমাদের এই জায়গায় ওদের ঘাট ছিল না। নদী পথে আসলে আসলে অ্যাকচুয়ালি জিনিসটা অনেকটা সুবিধা হয়, মানুষের স্বস্তি প্লাস অনেকটা ভালো। আশা করি এটা হলে আমাদের জন্য ভালো হবে। পুরানো সমস্যাগুলো মাথায় রেখে এবার নতুন রূপে ফিরেছে ওয়াটার বাস সেবা। প্রকল্পে যুক্ত হতে পারে বেসরকারি খাত। এছাড়া ব্যয় সংকোচন, নদী পরিষ্কার ও পাড়ের পরিবেশ উন্নয়ন সহ বেশ কয়েকটি বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে। 10-15 জনের এইরকম ছোট আকারে নিয়ে আসা যায়, সেক্ষেত্রে দ্রুত ছাড়া যাবে এবং একটু স্পিডও বেশি থাকবে। সোলার প্যানেল এখানে সংযুক্ত করে এই যানগুলি চালায়, ওয়াটার বাসগুলি চালায়, তাহলে আমার মনে হয় লাভবান হওয়ার সুযোগ আছে, পাশাপাশি জনগণের সেবা দেওয়ারও সুযোগ থাকবে। পুরনো ওয়াটার বাস সেবাগুলোর মধ্যে বেশিরভাগই এখন অচল অবস্থায় পড়ে আছে। কোনোটির যন্ত্রাংশ চুরি হয়ে গেছে। আলোয়ান খান, দীপ্ত সংবাদ, ঢাকা। দীর্ঘদিনের ভরাট ও অবহেলায় অস্তিত্ব হারাতে বসেছিল দিনাজপুরের বিরল উপজেলার নোনাখাল। বর্ষায় জলাবদ্ধতা আর শুষ্ক মৌসুমে সেচের পানির সংকটে দুর্ভোগে ছিলেন কৃষক, জেলে ও খামারিরা। তবে পুনর্খননে বদলাতে শুরু করেছে সেই চিত্র। দিনাজপুর বিরলের পাকুড়া স্থলবন্দর থেকে একেবারেই বিরলের এই সীমান্ত ঘেঁষা হয়ে বোসাগঞ্জের প্রায় কয়েকশো কিলোমিটার এই খালটি পুনঃখনন করা হয়েছে। এই খালটির নাম লোনা খাল হিসাবে পরিচিত। এই খালটি পুনঃ সংস্কার করার ফলে এই এলাকার অর্থাৎ দিনাজপুর বিরলের 2টি ইউনিয়নকে একেবারেই যোগসূত্র গেঁথে দিয়েছে। একটি হচ্ছে ভান্ডারা ইউনিয়ন আর একটি হচ্ছে শহরগ্রাম ইউনিয়ন। এই 2 ইউনিয়নের উপর দিয়ে এই খালটি পুনঃ সংস্কার হওয়ার কারণেই এই এলাকার মানুষের কৃষির একটি ব্যাপক উন্নয়নের সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে। আগে যে ছিল না, তখন কিন্তু 2 পাশের জমিগুলাতে পানি ভরাট থাকতো। এখন এই নালাটা হয়েছে, হওয়ার পরে আমাদের জমিটা সুবিধা হয়েছে, আর পানি জমে থাকে না। যদি এই যে নালাটা যদি পানি থাকে আর কি, যদি সেখা থেকে মেশিন দিয়ে না করে, কিন্তু প্রচুর মাছও হয়। খাল হয়েছে, এখন মাছটা থাকিবে। এখন যদিও ওই পানি নাই হবি, তারপরেও যদি আসি ওরা মাছ মারি আমরা খাওয়া পারবো। মাছ টাছ হবে, মনে করে হাঁস টাছ পালতে পারবে মানুষ, মাছ মারি খাওয়া যাবে। আগে তো পানি থাকতো না। এই নোনা খালের 2 পারের মানুষের কিন্তু একটি ব্যাপক কর্মচাঞ্চল্য ফিরে আসছে এবং অনেকেই চিন্তা করছে যে এই খাল হওয়ার কারণে তাদের গবাদি পশু, হাঁস, মাছ, কৃষি, গাছ সকল কিছুতেই তারা ব্যাপক পরিবর্তন ঘটাবে এবং এখানে তারা নতুনভাবে তাদের কর্মজীবনের যে চাঞ্চল্য সেটি কিন্তু ফিরে আসবে, এমনটা প্রত্যাশা করছে এই এলাকার মানুষ। সুলতান মাহমুদ, দীপ্ত টেলিভিশন, দিনাজপুর বিরল। গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশের বিভিন্ন কলকারখানায় উৎপাদন ব্যাহত হচ্ছে। পর্যাপ্ত গ্যাসের অভাবে এরই মধ্যে বেশ কিছু প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে। বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম গতকাল বলেছেন, গ্যাসের অভাবে সারা দেশে 3 শতাধিক কারখানা আংশিক বা পুরোপুরি বন্ধ হয়ে গেছে। এর প্রভাব পড়ছে রপ্তানিতে। এরই মধ্যে রপ্তানি শতকরা 40% থেকে 50% ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেন তিনি। সিএনজি ফিলিং স্টেশন ও বাসাবাড়িতেও মিলছে না প্রত্যাশিত গ্যাস। গ্যাস সংকট নিয়ে জানাতে চট্টগ্রাম থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রুনা আনসারি। কথা বলবো তার সঙ্গে। রুনা, গ্যাস সংকট বন্দরনগরীর শিল্প কারখানায় কি প্রভাব ফেলছে? সুমনা, আমরা এখন পর্যন্ত যেটুকু জানি, চট্টগ্রাম বন্দরনগরী চট্টগ্রামে কিন্তু পোশাক কারখানার বেশিরভাগ নেটওয়ার্ক এবং ডাইনিং যে ফ্যাক্টরিগুলো রয়েছে সেগুলোর কার্যক্রম প্রায় পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। আমরা গতকালও কথা বলেছি বিজিএম এর বেশ কিছু কর্মকর্তা এবং নেতৃবৃন্দের সাথে। তারা বলেছেন নেটওয়ার্ক যেগুলো বিশেষ করে পুরোপুরি গ্যাসের উপর নির্ভরশীল, সেগুলো প্রায় 40% কারখানার যে প্রোডাকশন সেগুলো এরই মধ্যে বন্ধ হয়ে গেছে। এবং যদি 1 সপ্তাহের মধ্যে গ্যাসের চাপ না বাড়ে বা গ্যাসের যে স্বাভাবিক অবস্থায় ফিরে না আসে, তাহলে নেটওয়ার্ক এবং ডাইং যে ফ্যাক্টরিগুলো রয়েছে সেগুলো পুরোপুরিভাবে বন্ধ হয়ে যাবে, কারণ গ্যাস ছাড়া সেখানে প্রোডাকশন করা কোনোভাবে সম্ভব হচ্ছে না।
যার প্রভাবটা পড়বে পোশাক খাতের অন্যান্য যে ফ্যাক্টরিগুলো রয়েছে সেগুলোতে, কারণ নিটওয়ার এবং ডাইং এর যদি কাজ করতে না পারে, প্রোডাকশন যদি রেডি করতে না পারে, তাহলে কাপড়ের যে ফ্যাক্টরিগুলো রয়েছে সেগুলোতে প্রভাব পড়বে, যার কারণে পুরোপুরিভাবে পোশাক খাত কিন্তু ধসের মুখে পড়বে, এমনটাই তারা আশঙ্কা করছেন। এছাড়া চট্টগ্রামের ফিলিং স্টেশন বাসাবাড়িতে যদি আমি বলি, সেখানে কিন্তু ঘুষের জন্য হাহাকার। আমরা এই মুহূর্তে যে ফিলিং স্টেশনে রয়েছি সেখানে গতকাল রাত 2টোয় গ্যাস এসেছিলেন এবং সে রাত 2টো থেকে সকাল পর্যন্ত গ্যাস থাকলো। কিছুক্ষণ আগে আবার গ্যাস চলে যাওয়ার কারণে এখানে দীর্ঘ ঘন্টার পর ঘন্টা যে চালকরা লাইনে দাঁড়িয়ে এখান পর্যন্ত এসছেন, তারা গ্যাস না পেয়ে এখন পর্যন্ত অপেক্ষা করছেন এবং তারা সারাদিন আসলে গাড়ি কোনোভাবে এখান থেকে সরাতে পারবেন না, যেহেতু তাদের গাড়িতে গ্যাস নেই, পুরোপুরিভাবে গাড়ি বন্ধ রয়েছেন। এছাড়া চট্টগ্রামের অন্যান্য অনেকগুলো ফিলিং স্টেশনে আমরা খবর নিয়ে দেখেছি, কিছু কিছু ফিলিং স্টেশনে এখন পর্যন্ত গ্যাস দিচ্ছেন। তারা 3টা পর্যন্ত গ্যাসের কিছুটা চাপ কম থাকলেও তারা গ্যাস দিতে পারছেন। তবে যেগুলো পুরনো ফিলিং স্টেশন সেগুলোতে যেহেতু ফাইবের লাইনগুলো নিচে থাকাতে তাদের চাপ কম থাকলেও গ্যাস কিছুটা থাকে। এছাড়া বাসাবাড়িতে যদি আমরা বলি, সকাল 8টার পর থেকে বিকেল 3টা থেকে 4টা পর্যন্ত কোনো ধরনের গ্যাস থাকছে না এবং 3টা 4টার পরে কিছুটা আসলো, রাত আবার 8টা 9টার পর পর্যন্ত গ্যাস কোনোভাবে থাকে না, সেগুলো মধ্যরাতে আসে। এভাবেই চলছে চট্টগ্রামের আসলে গ্যাসের সংকট। এবং আমরা জানি চট্টগ্রামে এখন পর্যন্ত গ্যাসের যে চাহিদা রয়েছে সেই চাহিদার তুলনায় প্রায় 200 মিলিয়ন ঘনফুট গ্যাস কম পাওয়া যাচ্ছে, যার কারণে গ্যাসের চাপও আসছে না এবং মানুষের যে দুর্ভোগ সেটিও কমছে না। আমরা যারা কর্মকর্তা রয়েছেন কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশনের কর্মকর্তাদের সাথে কথা বলছি, তারা বলছেন এটি যদি নতুন কোনো কার্গো না আসে তাহলে এই সংকট কিন্তু সমস্যা কাটবে না এবং সমস্যা সংকট না কাটলে পুরোপুরিভাবে গ্যাসের উপর যে নির্ভরশীল কোম্পানি ফ্যাক্টরিগুলো রয়েছে, গ্যাসের উপর নির্ভরশীল যে গাড়িগুলো রয়েছে সেগুলো কিন্তু পুরোপুরিভাবে অচল হয়ে যাবে, এমনটাই আশঙ্কা করছেন কর্মকর্তারা। চট্টগ্রামের পোশাক খাতে যে ধসটি নামছে সেটি হচ্ছে, তারা বলছেন যদি পুরোপুরিভাবে তাদেরকে গ্যাস সরবরাহ দেওয়া সম্ভব না হয় তাহলে যে তাদের অর্ডারগুলো রয়েছে, বাইং এর যে অর্ডারগুলো রয়েছে এবং বিভিন্ন অর্ডার যেগুলো রয়েছে, এগুলো তাদের বিশেষ করে ডিসেম্বরের মধ্যে বড় একটি অর্ডার থাকে প্রত্যেকটা পোশাক কারখানায়, সেগুলো কিন্তু অর্ডার তারা যদি দিতে না পারেন সেক্ষেত্রে তাদের যে শ্রমিক রয়েছেন শ্রমিকদের বেতন, পোশাক কারখানার যে খরচ সবকিছু তারা কিন্তু পরিশোধ করতে না পারলে বড় ধরনের একটি ধসের মুখে পড়বেন এবং ব্যাংক ঋণ তো তাদের রয়েছে। সব মিলিয়ে আসলে আশঙ্কায় দিন কাটছে পোশাক কারখানার যারা মালিক রয়েছেন তারা, এবং সাধারণ মানুষ তো রয়েছেনই, সাধারণ মানুষের যে গাড়ির গ্যাস পাচ্ছে না, বাসায় গ্যাস নেই, সব মিলিয়ে আসলে একটা হাহাকার অবস্থা। সুমনা। বিএনপি নেতা ইলিয়াস আলী গুমের ঘটনায় গ্রেফতার বিমান বাহিনীর উইং কমান্ডার সাইফুর রহমানকে আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। সকাল 9টার দিকে তাকে আদালতে হাজির করা হয়। 9 আগস্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 সাইফুর রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে এবং 20 আগস্ট তাকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেয়। এরই ধারাবাহিকতায় সাইফুর রহমানকে হাজির করা হয়েছে। 2012 সালের 17 এপ্রিল গভীর রাতে রাজধানীর বনানী থেকে নিখোঁজ হন বিএনপি নেতা ইলিয়াস আলী। আজও তার সন্ধান মেলেনি। সেপ্টেম্বরে শুরু হতে যাচ্ছে স্কুল রাগবি। শনিবার রাজধানীর বনানীতে রাগবি ফেডারেশন ইউনিয়নের সভা শেষে বিষয়টি নিশ্চিত করেছেন সভাপতি রিয়াজুল আলীম। টুর্নামেন্টে কয়েকটি স্কুল অংশ নেবে তা এখনও চূড়ান্ত নয়। অ্যাডহক কমিটির তৃতীয় সভায় ঘরোয়া ও আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলোয়াড়দের সুরক্ষা, কোচেস ট্রেনিং প্রোগ্রাম নিয়ে আলোচনা হয়েছে। এ সময় সহসভাপতি মৌসুম আলী, তারিক চৌধুরী সহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বঙ্গভবনে আজ দাপ্তরিক কার্যক্রম শুরু করেছেন। বেলা 11টায় তিনি বঙ্গভবন পৌঁছান। এ সময় প্রধান ফটক 2-এ বাংলাদেশ পুলিশের একটি সুসজ্জিত অশ্বারোহী দল তাকে অভ্যর্থনা জানায়। পরে বাংলাদেশ সেনাবাহিনীর প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট PGR এর একটি সুসজ্জিত চৌকস দল রাষ্ট্রপতিকে ক্রেডেনশিয়াল মাঠে গার্ড অফ অনার প্রদান করে। এরপর বঙ্গভবনের অক্টাগোনালে রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল ASM বাহাউদ্দিন ও অন্যান্য কর্মকর্তা নতুন রাষ্ট্রপতিকে ফুল দিয়ে স্বাগত জানান। বঙ্গভবনে অফিস শুরুর প্রথম দিনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার অফিস কক্ষে অবস্থান করে দাপ্তরিক নথিপত্রে স্বাক্ষর করেন।
গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশের বিভিন্ন কলকারখানায় উৎপাদন ব্যাহত হচ্ছে। পর্যাপ্ত গ্যাসের অভাবে এরই মধ্যে বেশ কিছু প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে। বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম গতকাল বলেছেন, গ্যাসের অভাবে সারা দেশে ৩ শতাধিক কারখানা আংশিক বা পুরোপুরি বন্ধ হয়ে গেছে। এর প্রভাব পড়ছে রপ্তানিতে। এরই মধ্যে রপ্তানি শতকরা 40% থেকে 50% ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেন তিনি। সিএনজি ফিলিং স্টেশন ও বাসাবাড়িতেও মিলছে না প্রত্যাশিত গ্যাস। বাড়ির ছাদে ইয়াবা সেবনে বাধা দেওয়ায় রংপুর জেলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী জুয়েল, তার স্ত্রী ও 2 সন্তানকে একে একে হত্যা করা হয় বলে জানিয়েছে পুলিশ। এই ঘটনায় 2 জনকে আটক করার কথাও জানিয়েছে পুলিশ। দুপুরে নিজ কার্যালয়ে রংপুর মেট্রোপলিটনের পুলিশের কমিশনার মোহাম্মদ আব্দুল মাবুদ প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান। পুলিশ বলছে, একই এলাকার বাসিন্দা 2 মামাতো ভাই মুগ্ধ দাস ও সিদ্ধার্থ দাস গণপতি চক্রবর্তীর বাড়ির ছাদে ইয়াবা সেবন করছিল। বিষয়টি গণপতি দেখে ফেলায় তাকে গলায় গামছা পেঁচিয়ে হত্যা করে তারা। পরে সিঁড়িতে তার স্ত্রী প্রীতিলতাকেও একইভাবে হত্যা করে আসামিরা। এরপর একইভাবে হত্যা করা হয় মাস্টার্স পড়ুয়া মেয়ে আগামী চক্রবর্তী ও ঘুমন্ত অবস্থায় শিশু প্রিয়মকে কাপড় পেঁচিয়ে ও বালিশ চাপা দিয়ে হত্যা করা হয়। রুজু হয়েছে কোতোয়ালি থানার মামলা নম্বর 43 ধারা 302 34 দণ্ডবিধি। মামলাটা সঠিক তদন্তের মাধ্যমে, সুষ্ঠু তদন্তের মাধ্যমে আমরা যেন অতি দ্রুত আমাদের পুলিশের যে করণীয় অংশটুকু চার্জশিট দাখিল করতে পারি এবং প্রকৃত আসামি তাদের যেন বিচারের আওতায় আনতে পারি, আমরা সে চেষ্টা করে যাব ইনশাল্লাহ। এ বিষয়ে আরো খবর জানাতে রংপুর থেকে সরাসরি যুক্ত রয়েছেন সহকর্মী ফেরদৌস জয়। যাচ্ছি তার কাছে। জয়, পুলিশ কমিশনার তো প্রেস ব্রিফিং করেছেন, আমরা কিছু অংশ শুনছিলাম, আপনি তো সেখানে ছিলেন, বিস্তারিত জানাবেন। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ নিয়ে পুলিশ আরো কি বলছে, বিশেষ কিছু কি জানতে পেরেছেন কিনা, এবং এখন এলাকার সার্বিক পরিস্থিতি কি? দোলা, যেমনটি বলছিলেন, পুলিশ কমিশনার ব্রিফিংয়ে যা জানিয়েছেন তা আসলে রোমহর্ষক এবং এই হত্যাকাণ্ডের পেছনে শুধুমাত্র মাদক সেবনকে বাধা দেওয়ার জন্যই তারা মূলত এই হত্যাকাণ্ড করে। এমনকি চাঞ্চল্যকর তথ্য পুলিশ জানিয়েছে যে মাদক সেবন করার পরে হত্যাকাণ্ড হয়, তারপরে আবারও তারা মাদক সেবন করে এবং সেখানে থাকা খেজুর তারা অপেক্ষা করছিল যেন পরদিন অর্থাৎ শুক্রবার যেন মানুষ কম হবার পরে জুমার নামাজে যখন মানুষ বের হবে তখন যেন তারা সটকে পড়তে পারে। সেই সাথে আরও চাঞ্চল্যকর তথ্য দিয়েছে পুলিশ যে এই ঘটনা যেন ডাকাতি অথবা চুরি মনে হয়, সেজন্য তারা স্বর্ণালঙ্কার সহ আশেপাশের যে আসবাবপত্র রয়েছে বাড়ির সেগুলো কিন্তু ছড়িয়ে ছিটিয়ে দেয়। এবং সেই সাথে পুলিশ আরও জানিয়েছে যে একটি চুড়ি ছিল, সেই চুড়ি অর্থাৎ হাতের যে বালা ব্যবহার করে নারীরা, সেই বালাতে কিন্তু হিট দেওয়া হয় আগুন দিয়ে, যাতে করে বোঝা যায় যে এটি আসলে স্বর্ণের কিনা। শুধুমাত্র এই ক্লু থেকেই কিন্তু পুলিশ বুঝতে পারে যে হয়তো যারা আসামি অর্থাৎ যারা সাসপেক্ট রয়েছে তারা আসলেই কোনো স্বর্ণের দোকানে তারা কর্মরত। এই জায়গাটা থেকেই মূলত এই যে আপনি যে 2 জনের কথা বলেন, মুগ্ধ দাস ও সিদ্ধার্থ দাস, তাদেরকে কিন্তু পুলিশ আটক করে এবং জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তারা এইসব তথ্য জানায়। আমি আছি রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল। ইতিমধ্যেই যে 4 জনের মরদেহ সেটি কিন্তু নিয়ে আসা হয়েছে, ময়নাতদন্ত চলছে। এখন পর্যন্ত এই ময়নাতদন্ত কিন্তু চলমান রয়েছে এবং খুব দ্রুত সময়ের মধ্যেই কিন্তু বোঝা যাবে যে এই ময়নাতদন্ত যে তথ্যে এবং এই দ্রুত সময়ের মধ্যে বোঝা যাবে যে এই হত্যাকাণ্ডের মোটিভ, মূল ঘটনা, কী কারণে হত্যা হয়েছিল এবং এটার সাথে অন্য কোনো বিষয় জড়িত ছিল কিনা এটাও কিন্তু জানা যাবে। এবং সবশেষ পাওয়ার তথ্য অনুযায়ী যে গোপীনাথ দাসের যে ভাই রয়েছেন গণপতি চক্রবর্তী, তিনি কিন্তু রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানায় আসামি করে এবং কয়েকজন অজ্ঞাত করে একটি হত্যা মামলা দায়ের করেছেন এবং সেই হত্যা মামলায় কিন্তু এখনও পুলিশ তদন্ত করছে। পুলিশ এটিও জানিয়েছে যে মাদক নির্মূলে অর্থাৎ মাদকের বিরুদ্ধে তারা কিন্তু যথেষ্ট অ্যাকশনে যাবে এই ঘটনার পরে। এবং সেই সাথে বলে রাখি যে 12 বছরের ছেলে যে প্রিয়ম, তার যে সহপাঠীরা রয়েছেন, তার যে
বড় ভাইরা রয়েছেন তারাও কিন্তু আন্দোলন করেছেন রংপুর জেলা স্কুল এবং রংপুর যে পুলিশ কমিশনারের কার্যালয় সেটির সামনে, এবং সেই সাথে তারা এই বিচারে হত্যাকাণ্ডের বিচারের দাবিতে তারা বিভিন্ন আন্দোলন করছেন। দোলা, এই ছিল আমার কাছে রংপুর থেকে গণপতি সহ তার যে পরিবারের হত্যাকাণ্ডের সবশেষ তথ্য। দোলা, আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী ফেরদৌস জয়। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাহিনীর কর্মকর্তাদের পদোন্নতির ক্ষেত্রে পেশাগত দক্ষতা, নেতৃত্বের গুণাবলী, শৃঙ্খলার মান, সততা, বিশ্বস্ততা ও আনুগত্যের উপর জোর দিতে হবে। সকালে ঢাকা সেনানিবাসে বিমান বাহিনীর সদর দপ্তরে নৌবাহিনী ও বিমান বাহিনী নির্বাচনী বর্ষ 2026-এর উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ নৌ ও বিমান বাহিনী দায়িত্ব পালনের পাশাপাশি অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা, স্থিতিশীলতা ও দুর্যোগ মোকাবিলায় বেসামরিক প্রশাসনকে সহায়তার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। দেশের প্রয়োজনে বাংলাদেশ নৌ ও বিমান বাহিনীর ত্যাগের জন্য তিনি নৌ ও বিমান বাহিনী প্রধান থেকে শুরু করে বাহিনীর সকল সদস্যকে আন্তরিক ধন্যবাদ জানান। নতুন তথ্য সম্প্রচার মন্ত্রী আন্দালিফ রহমান বলেছেন, সংবাদ মাধ্যম হচ্ছে গণতন্ত্রের অন্যতম স্তম্ভ। পূর্ববর্তী সরকারের সময় গণমাধ্যমের উপর যে নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছিল, সেই সংস্কৃতি থেকে বেরিয়ে এসে স্বাধীন ও উন্মুক্ত সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করতে হবে। আজ সচিবালয়ে তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে প্রথম কর্মদিবসে আয়োজিত এক পরিচিতি সভায় তিনি কথা বলেন। সভা শুরুর আগে মন্ত্রীকে ফুল দিয়ে বরণ করা হয়। জুলাই আন্দোলনের প্রেক্ষাপট তুলে ধরে আন্দালিফ রহমান বলেন, সংবাদ মাধ্যম বা সাংবাদিকদের অবদান খাটো করে দেখার কোনো সুযোগ নেই। জনগণের তথ্য জানার অধিকার রয়েছে এবং তাদের সামনে তা সঠিকভাবে তুলে ধরা সরকারের নৈতিক দায়িত্ব। সংবাদ মাধ্যম গত 17 বছরও সেই ধরনের আপনার কন্ট্রোলিং নেচার এবং কথায় কথায় সেই সময় বলা যে টেলিভিশনের লাইসেন্স কারা দিয়েছে, কাদের কথা বলতে হবে সেই যে মনে করিয়ে দেওয়া, হাত বেঁধে দেওয়া সাংবাদিক, তার মধ্যে থেকেও আমরা যতগুলি খবর পেয়েছি তার চারপাশ যেভাবে গণতন্ত্রের মুখ বন্ধ করা হয়েছিল, অন্যান্য যা যাই আছে সংবাদ মাধ্যমের মাধ্যমে কিন্তু আমরা জানতে পেরেছি। তার মাথায় রাখতে হবে যে আমরা অবশ্যই এই মন্ত্রণালয়ের দায়িত্ব রেগুলেট করা, বাট কোনোভাবেও যেন আমরা কন্ট্রোলে না যাই। মেহেরপুরে প্রতিবন্ধী নারীকে ধর্ষণ মামলায় ইউনিয়ন পরিষদের সদস্য কলিমুদ্দিন ওরফে কালুকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। দুপুরে মেহেরপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আলী মাসুদ শেখ এর রায় দেন। রায় ঘোষণার পর আদালত থেকে কারাগারে নেওয়ার সময় হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলেন সাজাপ্রাপ্ত আসামি। পরে তাকে মেহেরপুর 250 শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। দণ্ডপ্রাপ্ত কলিমুদ্দিন কালু পিরোজপুর গ্রামের আব্দুল মণ্ডলের ছেলে এবং পিরোজপুর ইউনিয়নের 2 নম্বর ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য। 2023 সালের 18 ডিসেম্বর প্রতিবন্ধী নারীকে ধর্ষণ করেন কলিমুদ্দিন। চুয়াডাঙ্গা সদর উপজেলা থেকে কৃষকদের জন্য বরাদ্দ প্রণোদনার 54 বস্তা সার গায়েবের ঘটনায় তোলপাড় শুরু হয়েছে। রোববার সকালে সদর উপজেলায় প্রণোদনার সার নিতে আসা কৃষকদের বিষয়টি জানায় কর্তৃপক্ষ। এই ব্যাপারে চুয়াডাঙ্গা সদর উপজেলার কৃষি অফিসার জানান, কৃষকের প্রণোদনার 54 বস্তা সার চুরি হয়েছে। ব্যক্তিগতভাবে সার কিনে কৃষকদের দেওয়া হয়েছে। এই ঘটনায় থানায় জিডির প্রস্তুতি চলছে বলে জানান তিনি। চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় মাদক বিরোধী বিশেষ টাস্ক ফোর্সের পৃথক অভিযানে ইয়াবা, গাঁজা ও চোলাই মদ উদ্ধার করা হয়েছে। অভিযানে শিকলবাহা এলাকা থেকে 30 পিস ইয়াবা, 500 গ্রাম গাঁজা, 20 লিটার চোলাই মদ ও নগদ অর্থ উদ্ধার করা হয়। এই ঘটনায় অজ্ঞাতনামাদের আসামি করে মামলা দায়ের করা হয়েছে। অন্য এক অভিযানে 150 গ্রাম গাঁজা সহ মুজিবুর রহমান নামে একজনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে 2 মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়। অভিযুক্তদের বিরুদ্ধে এর আগেও মাদক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাজধানীতে আজ বর্ণাঢ্য আনন্দ র্যালি হয়েছে। সকাল 10টায় আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুনিয়া ট্রাস্টের উদ্যোগে এই আয়োজন করা হয়। গাউসিয়া কমিটি বাংলাদেশ ঢাকার সহযোগিতায় মোহাম্মদপুর কাদেরিয়া তৈবিয়া কামিল মাদ্রাসা থেকে বর্ণাঢ্য এই আনন্দ র্যালি বের হয়। এটি মোহাম্মদপুরের তাজমহল রোড, কৃষি মার্কেট, রিং রোড, শিয়া মসজিদ, মোহাম্মদপুর বাস স্ট্যান্ড, 7 মসজিদ রোড সহ বিভিন্ন এলাকা ঘুরে শ্যামলী ক্লাব মাঠে শেষ হয়।
রংপুরের সাবেক স্কুল শিক্ষক সহ পরিবারের 4 জনকে হত্যার ঘটনায় 2 যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। দুপুরে নিজ কার্যালয়ে রংপুর মেট্রোপলিটনের পুলিশ কমিশনার মোহাম্মদ আব্দুল মাবুদ প্রেস ব্রিফিংয়ে কথা জানান। খুনিদের বিচারের দাবিতে রংপুর জেলা স্কুল ও পুলিশ কমিশনার কার্যালয়ের সামনে আন্দোলন করেছে শিক্ষার্থীরা। মাছুয়াপাড়ার এই বাড়িতেই স্ত্রী প্রীতিলতা, ছেলে প্রিয়ম ও মেয়ে আগামী চক্রবর্তী সহ হত্যাকাণ্ডের শিকার হন রংপুর জেলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তী। শনিবার সন্ধ্যায় তালাবদ্ধ বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় রংপুর জেলা স্কুল ও পুলিশ কমিশনারের কার্যালয়ে আন্দোলন করে শিক্ষক ও শিক্ষার্থীরা। এ সময় দোষীদের শাস্তির দাবি জানান তারা। আমাদের কলিগ, পাশাপাশি আমাদের শিক্ষার্থী এবং আমাদের সন্তান তুল্য। আমরা জেলা স্কুলের পরিবারের পক্ষ থেকে এই বিষয়টির সুষ্ঠু তদন্তের আবেদন জানাচ্ছি। নৃশংসভাবে কিভাবে একটা পরিবারকে এইভাবে শেষ করে দেয়, প্রশাসন কি চুপচাপ? তাকে আইনের আওতায় এনে দৃষ্টান্তভাবে তার বিচার করা হোক। রবিবার বেলা 12টায় সংবাদ সম্মেলনে সে ঘটনার লোমহর্ষক বর্ণনা দেন রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার। মামলা রুজু হয়েছে কোতোয়ালি থানার মামলা নম্বর 43 ধারা 302-34 দণ্ডবিধি। মামলাটা সঠিক তদন্তের মাধ্যমে, সুষ্ঠু তদন্তের মাধ্যমে আমরা যেন অতি দ্রুত আমাদের পুলিশের যে করণীয় অংশটুকু চার্জশিট দাখিল করতে পারি। পুলিশ বলছে একই এলাকার বাসিন্দা 2 মামাতো ভাই মুগ্ধ দাস ও সিদ্ধার্থ দাস গণপতি চক্রবর্তীর বাড়ির ছাদে ইয়াবা সেবন করছিলেন। প্রকৃত আসামি তাদের যেন বিচারের আওতায় আনতে পারি, আমরা সে চেষ্টা করে যাব। এই ঘটনায় রংপুর কোতোয়ালি থানায় গণপতি চক্রবর্তীর ভাই গোপীনাথ চক্রবর্তী বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছেন। কামরুন নাহার, দীপ্ত, বার্তা কক্ষ। বাংলাদেশে থাকা রোহিঙ্গা সংকট যেন দীর্ঘায়িত না হয় সে লক্ষ্যে কাজ করবে সরকার, এমনটি জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম। রবিবার রাজধানীর একটি হোটেলে রোহিঙ্গা সংকটের 10 বছরে মানবিক সহায়তা থেকে টেকসই সমাধান শীর্ষক সেমিনারে তিনি আরও বলেন, সংকটের 1 দশক পূর্ণ হলেও মেলেনি স্থায়ী সমাধান। দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় উদ্যোগের মাধ্যমে রোহিঙ্গাদের মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনে কাজ করবে বাংলাদেশ। তবে মানবিক সহায়তা দিতে পারলেও সংকটের সমাধান একা বাংলাদেশের পক্ষে সম্ভব নয় বলে জানান তিনি। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, অর্থায়ন কমলেও মানবিক প্রয়োজন কমেনি, তাই আন্তর্জাতিক সম্প্রদায়ের নিষ্ক্রিয়তা বা মানবিক ক্লান্তি যেন রোহিঙ্গা সংকটকে আরও দীর্ঘায়িত না করে। রোহিঙ্গা সংকটের উৎপত্তি মিয়ানমারে উল্লেখ করে তিনি বলেন, এর টেকসই সমাধানও মিয়ানমারেই খুঁজে বের করতে হবে। যে সংকট বাংলাদেশ সৃষ্টি করেনি, বাংলাদেশ একা সেই সংকটের সমাধান করতে পারে না। মানবিক পরিস্থিতি এখনো অত্যন্ত গুরুতর। অর্থায়ন কমছে, কিন্তু প্রয়োজন কমছে না। বিশ্বে অনেক সংকট রয়েছে, আমরা তা বুঝি, কিন্তু দীর্ঘস্থায়ী কোনো সংকট শুধু কম দৃশ্যমান হয়ে যাওয়ার কারণে কম জরুরি হয়ে যায় না। রোহিঙ্গা সংকটের উৎপত্তি মিয়ানমারে, আর এই টেকসই সমাধানও শেষ পর্যন্ত সেখানেই খুঁজে বের করতে হবে। আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, রোহিঙ্গা সংকট মিয়ানমারের অভ্যন্তরীণ ইস্যু, এই সমস্যা সমাধানের দায়িত্ব তাদেরই নিতে হবে। জাতীয় প্রেস ক্লাবে রোহিঙ্গা সংকট সমাধান নিয়ে এক আলোচনা সভায় তিনি কথা বলেন। আইনমন্ত্রী বলেন, সরকার মিয়ানমারের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার পক্ষে নয়। দেশের সার্বভৌমত্ব রক্ষায় রোহিঙ্গা ইস্যুতে জাতীয় ঐক্যের বিকল্প নেই। এটি সমাধানে আন্তর্জাতিক আইন ও সংবিধান মেনে সরকার কাজ করছে বলেও জানান আইনমন্ত্রী। রোহিঙ্গা সংকট এটা মিয়ানমারের অভ্যন্তরীণ সংকট একদিকে, আর একদিকে হলো বাংলাদেশ সরকার এটাকে দেখছেন মানবিক দৃষ্টিকোণ থেকে। আন্তর্জাতিক আইনে তারা কিছু প্রোটেকশন পাওয়ার অধিকার রাখে। সুতরাং সেই দৃষ্টিভঙ্গি থেকে, সেই জায়গা থেকে আমরা বিষয়গুলোকে অ্যাড্রেস করার পক্ষে।